ইউরোপের মানচিত্র খুললে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। বিশাল সব দেশ, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি তারা মানচিত্রে অনেকটা জায়গা জুড়ে বসে আছে। তাদের ইতিহাস যুদ্ধে, তাদের বর্ডার রক্তে আঁকা। কিন্তু আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, ফ্রান্স আর স্পেনের ঠিক মাঝখানে যেখানে পাহাড়গুলো আকাশ ছুঁয়েছে, সেখানে ছোট্ট একটি বিন্দু দেখতে পারবেন। এতটাই ছোট যে আপনি আঙুল রাখলে পুরো দেশটা ঢেকে যাবে। প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো ভুল, মানচিত্র আঁকতে গিয়ে খালি দাগ পড়ে গিয়েছে, অথবা ফ্রান্সের কোনো গ্রাম। কিন্তু না, এটা একটি স্বাধীন রাষ্ট্র, এমন এক রাষ্ট্র যার অস্তিত্বই থাকার কথা ছিল না। তাদের কোনো সেনাবাহিনী নেই, কোনো যুদ্ধ বিমান নেই, সীমান্ত পাহারা দেওয়ার মতো কোনো সৈনিকও নেই। চারপাশে যখন বিশ্বযুদ্ধ চলছে, ইসরায়েলের বাহিনী যখন ইউরোপের আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, তখনও কেউ তাদের আক্রমণ করেনি। তারা শুধু চেয়ে দেখেছে আর টিকে আছে। এই দেশটির গল্প রূপকথার মতো শোনায়, কিন্তু এর পেছনে আছে এক নিষ্ঠুর বাস্তবতা। এরা এমন এক রাজনীতি খেলেছে যা বিশ্বের বড় বড় ডিপ্লোমেটরাও কল্পনাও করতে পারে না। এরা মাথা নত করেনি, আবার মাথা তুলেও দাঁড়ায়নি। এরা শুধুমাত্র মিলেমিশে থেকেছে। দেশটির ভৌগোলিক অবস্থান খুবই দুর্গম, শুধু পাহাড় আর পাহাড়। এতটাই দুর্গম যে সেখানে যাওয়ার জন্য কোনো বিমানবন্দর নেই, কোনো রেল লাইন নেই। আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছি, তখন ইউরোপের বুকে এমন একটি দেশ যেখানে প্লেনে করে যাওয়া যায় না। আপনাকে যেতে হবে সড়ক পথে, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে, ফ্রান্স আর স্পেন হয়ে। এই দুর্গমতাই ছিল তাদের প্রথম চাল। শত্রুরা ভাবত এত কষ্ট করে পাহাড়ে উঠে লাভ নেই। কিন্তু শুধু পাহাড় দিয়ে স্বাধীনতা রক্ষা হয় না, রক্ষা হয় বুদ্ধি দিয়ে। এই দেশের শাসন ব্যবস্থা পৃথিবীর আর সব দেশের চেয়ে আলাদা। এদের কোনো রাজা নেই যিনি বংশ পরম্পরায় শাসন করে। আবার এদের কোনো একক প্রেসিডেন্টও নেই। এদের আছে দুইজন অভিভাবক, যাদেরকে বলা হয় কো-প্রিন্সেস। মজার ব্যাপার হলো, এই দুজন অভিভাবকের কেউই এই দেশের নাগরিক নন। একজন হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আরেকজন হলেন স্পেনের এক বিশপ। আপনার দেশের প্রধান, অন্য দেশের প্রেসিডেন্ট। এটা শুনলে আমাদের মনে হতে পারে এখানে কোনো স্বাধীনতা নেই, কিন্তু এটাই তাদের মাস্টার স্ট্রোক। তারা ফ্রান্স এবং স্পেন উভয়কেই তাদের অভিভাবক বানিয়ে রেখেছে। ফলস্বরূপ ফ্রান্স যদি আক্রমণ করতে চায়, স্পেন বাধা দিবে, আর স্পেন যদি আক্রমণ করতে চায়, ফ্রান্স বাধা দিবে। তারা নিজেদের দুর্বলতাকেই সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে, আর একেই বলে ব্যালেন্স। আমরা দূর থেকে যা দেখি তা সবসময় সত্য নয়। এই শান্তি, এই নিরাপত্তা, এর একটি অতীত আছে। আজ আমরা দেশটিকে দেখি পর্যটকদের স্বর্গ হিসেবে। দামি দামি দোকান, ঝকঝকে রাস্তা, স্কি রিসোর্ট। কিন্তু 20 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত চিত্রটা এমন ছিল না। তখন এটি ছিল একটি দরিদ্র জনপদ। মানুষের হাতে কাজ ছিল না, পাহাড়ি জমিতে চাষবাস করা কঠিন ছিল। বেঁচে থাকার জন্য তারা বেছে নিয়েছিল এক ভিন্ন পথ, চোরাচালান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এরপর আরো অনেক বছর পর্যন্ত এটি ছিল চোরাকারবারীদের স্বর্গ। তামাক, অ্যালকোহল, এমনকি মানুষ পাচার। ফ্রান্স থেকে স্পেন আর স্পেন থেকে ফ্রান্সে জিনিসপত্র আনা নেওয়ার জন্য এই রুট ব্যবহার করা হতো। পাহাড়ি রাস্তাগুলো তারা হাতে তালুর মতো চিনত। বড় দেশের পুলিশ তাদের ধরতে পারতো না। এই কারণটা একসময় তাদের অর্থনীতি বদলে দিয়েছে। আজ তারা সেটা স্বীকার করতে চায় না। এই অধ্যায়টা সাধারণত খুব আলোচনায় আসে না, কিন্তু বাস্তবতা হলো বেঁচে থাকার জন্য মানুষ সবকিছু করতে পারে। তবে আজ সেসব অতীত। আজ তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে। এতক্ষণ ধরে যে দেশটির কথা বলছি, যেখানে আর্মি নেই, যেখানে বিমানবন্দর নেই, যেখানে দুজন বিদেশি রাজা শাসন করে, সেই দেশটির নাম অ্যান্ডোরা। পুরো নাম প্রিন্সিপালিটি অফ অ্যান্ডোরা। আয়তনে মাত্র 468 বর্গ কিলোমিটার, আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট। জনসংখ্যা মাত্র 80,000-এর মতো। কিন্তু এই ছোট সংখ্যাটাই তাদের শক্তি। এখন প্রশ্ন হলো, অ্যান্ডোরা আসলে কেমন? তাদের জীবন কি আসলে স্বর্গের মতো? অ্যান্ডোরা মানুষ গড়ে 83 থেকে 84 বছর পর্যন্ত বাঁচে। বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর তালিকায় তারা টপ লিস্টে। এর পেছনে কারণটাও খুব গভীর। তাদের জীবনে কোনো তাড়াহুড়ো নেই। আমাদের দেশে সকাল মানেই যুদ্ধ, বাস ধরা, ট্রাফিক, দূষণ। আর অ্যান্ডোরার সকাল শুরু হয় নিস্তব্ধতা। বাতাস এত পরিষ্কার যে নিঃশ্বাস নিলে মনে হয় ফুসফুস পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে কোনো ভারী কলকারখানা নেই, ধোঁয়া ওড়ানো চিমনি নেই। মূল আয়ের উৎস পর্যটন, ব্যাংকিং আর বিভিন্ন সেবা খাত। মানুষ এখানে খুব ধীরে চলে, রাস্তায় অপ্রয়োজনীয় হর্ন খুব কম শোনা যায়। এই শান্তির একটি দাম আছে। অ্যান্ডোরা একটি অদ্ভুত সমাজ। এখানে আপনি চাইলেই নাগরিক হতে পারবেন না। টাকা থাকলেই পাসপোর্ট কেনা যায় না। আপনি যদি এখানে বাড়ি কিনেন, বিনিয়োগ করেন, বছরের পর বছর থাকেন, তারপরেও আপনি বাইরের লোক। অ্যান্ডোরার নাগরিকত্ব আইন পৃথিবীর অন্যতম কঠিন আইন। একজন বিদেশিকে নাগরিক হতে হলে সেখানে একটানা 20 বছর থাকতে হবে। 20 বছর জীবনে একটি বড় অংশ অপেক্ষা করতে হবে একটি পরিচয়ের জন্য। এমনকি যদি কোনো শিশু অ্যান্ডোরাতে জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা মা বিদেশি, তবে সে শিশুটিও নাগরিকত্ব পায় না। তাকে 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই কঠোরতার পেছনে কাজ করে ভয়। তারা সংখ্যায় খুব কম। মূল অ্যান্ডোরার স্থানীয় মানুষ মোট জনসংখ্যার প্রায় 30 থেকে 40%। বাকিরা সবাই বিদেশি। তারা ভয় পায় যদি আইন সহজ করে দেওয়া হয়, তবে তারা নিজেদের দেশি সংখ্যালঘু হয়ে যাবে, তাদের ভাষা হারিয়ে যাবে। তাই তারা দরজাটা একটু চাপিয়ে রেখেছে, খোলা কিন্তু পুরোপুরি না। এই রক্ষণশীলতাই তাদের বাঁচিয়ে রেখেছে। অ্যান্ডোরার অর্থনীতির বড় একটি স্তম্ভ হলো শপিং। একে বলা হয় ইউরোপের সুপার মার্কেট, কারণ এখানে ভ্যাট মাত্র 4.5%, যেখানে পাশের দেশ স্পেনের 21%। তাই প্রতি উইকেন্ডে হাজার হাজার মানুষ বর্ডার পার হয়ে আসে শুধুমাত্র শপিং করতে। গাড়ির তেল, দামি পারফিউম, সিগারেট,
ইলেকট্রনিক্স সবই সস্তা। দেখে মনে হবে পাহাড়ের মাঝখানে এক বিশাল শপিং মল দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তারা প্রকৃতি বিক্রি করছেন না, তারা বিক্রি করছে মানুষের লোভ। কিন্তু এই সাফল্যের আড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কঠিন। দারিদ্র নেই, কিন্তু কস্ট অফ লিভিং আকাশ ছোঁয়া। বাড়ি ভাড়া অত্যন্ত বেশি, পাহাড়ে সমতল জমি কম, তাই বাড়ি বানানোর জায়গা নেই। একজন সাধারণ ওয়েটার বা দোকান কর্মচারীর জন্য অ্যান্ডোরায় টিকে থাকা খুব কঠিন। অনেকে কাজ করে অ্যান্ডোরায়, কিন্তু থাকে সীমান্তের ওপারে স্পেনে। প্রতিদিন বর্ডার পার হয়ে আসে অফিসে। ধনী দেশে গরিব শ্রমিক। তবে একটা বিষয়ে অ্যান্ডোরা অনন্য, নিরাপত্তা। এখানে অপরাধ নেই বললেই চলে। রাস্তায় পকেটমার নেই, বাড়িতে চুরি ভয় নেই। রাত 3টার সময় একজন নারী রাস্তায় একা হাঁটতে পারে। পুলিশের কাজ এখানে মূলত টুরিস্টদের রাস্তা দেখানো আর ট্রাফিক কন্ট্রোল করা। জেলখানা আছে, কিন্তু সেটা দেখতে অনেকটা হোটেলের মতো। আর কয়েদের সংখ্যা হাতে কোনো কয়েকজন। এই যে ভয়হীন জীবন, এটাই তাদের দীর্ঘায়ুর আসল রহস্য। স্ট্রেস নেই, ভয় নেই। মানুষ যখন জানে তার সন্তান নিরাপদে বাসা ফিরবে, তখন তার অর্ধেক অসুখ এমনিতেই ঠিক হয়ে যায়। আমরা উন্নয়ন বলতে বড় বড় ব্রিজ আর বিল্ডিং বুঝি, ক্ষমতা বলতে শুধু সেনাবাহিনী আর অস্ত্র বুঝি। অ্যান্ডোরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বড় সেনাবাহিনী ছাড়াও নিরাপদে থাকা যায় যদি কূটনীতি শক্তিশালী হয়। প্রচুর খনিজ সম্পদ ছাড়াও ধনী হওয়া যায় যদি পলিসি সঠিক থাকে। আর সবচেয়ে বড় শিক্ষা, শান্তি। অ্যান্ডোরা প্রমাণ করেছে নিরপেক্ষ থাকা দুর্বলতা নয়, নিরপেক্ষ থাকাটা একটি আর্ট। তারা কোনো জোটে নেই, তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, সেনজেন এলাকার অংশ নয়। তারা সবার সাথে আছে, আবার কারোর সাথে নেই। এই যে নিজের সক্রিয়তা বজায় রেখে বড়দের ভিড়ে নিজেদের টিকিয়ে রাখা, এটা কোনো চারটিখানি কথা নয়। আমরা অনেক সময় ভাবি সবার দলে ফিরতে হবে, না হলে আমরা একা হয়ে যাব। অ্যান্ডোরা বলে একা থাকা খারাপ না, যদি তুমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকো। পাহাড়ের উপর এই ছোট্ট দেশটি যেন এক নিঃসঙ্গ ঋষি। নিচে পৃথিবী তোলপাড় হচ্ছে, যুদ্ধ হচ্ছে, অথচ তারা শান্ত, তারা স্থির। তাদের এই স্থিরতা আমাদের মনে একটি প্রশ্ন জাগায়, জীবনের আসল সার্থকতা কি? বিশ্বের সেরা শক্তিশালী হওয়া, নাকি দিন শেষে একটু শান্তিতে ঘুমানো? অ্যান্ডোরা মানুষ দ্বিতীয়টি বেছে নিয়েছে। তারা ক্ষমতা চায়নি, তারা প্রশান্তি চেয়েছে। হয়তো এই কারণেই তারা সুখী। আমরা হয়তো অ্যান্ডোরা গিয়ে থাকতে পারবো না, তাদের কঠিন আইন আমাদের আটকাবে। কিন্তু আমরা কি আমাদের নিজেদের মনের ভেতর একটি ছোট অ্যান্ডোরা তৈরি করতে পারি না, যেখানে বাইরের কোলাহল ঢুকবে না, যেখানে অন্যের যুদ্ধ আমাকে স্পর্শ করবে না? অ্যান্ডোরা শিক্ষা এটাই, বর্ডার শুধু মাটিতে থাকে না, বর্ডার থাকে মনে। আপনি কাকে আপনার জীবনে ঢুকতে দিবেন আর কাকে দিবেন না, সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত। অ্যান্ডোরা তাদের সিদ্ধান্ত নিয়েছে। তারা দরজাটা একটু চাপিয়ে রেখেছে, যাতে আলো আসে কিন্তু ঝড় না আসে। এমন নিরাপত্তা আর শান্তির বিনিময়ে আপনি কি কঠিন নিয়ম মেনে এই দেশে থাকতে চাইবেন? আপনি যদি এখনো সোলফুল আশিক সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এমন অনেক ইউনিক গল্প মিস করছেন। আর যদি করে থাকেন, কংগ্রেচুলেশনস, আপনি প্রতি সপ্তাহে নতুন কিছু শিখছেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রহস্য, নতুন সংস্কৃতি কিংবা নতুন কোনো গল্পের পথে। ততক্ষণ পর্যন্ত স্টে পিসফুল, স্টে সোলফুল।